মুর্শিদাবাদের নওদা একটা নাম উচ্চারণ হলেই কলকাতার রাজনৈতিক করিডোরে যেন নিঃশব্দে অ্যালার্ম বেজে ওঠে। হুমায়ুন কবির নামটা শুনে একদল চুপ করে যায়, আরেক দল হঠাৎ তেতে ওঠে। কিন্তু প্রশ্নটা থেকেই যায়, একজন সাধারণ বিধায়ককে নিয়ে এত হইচই কেন? কেন তার একটা বক্তব্যের পর বিধানসভার ভেতরেই হুমকি উড়ে আসে? আজ আমরা ঢুকবো সেই গল্পের ভেতরে, যেখানে রাজনীতি, ভূগোল আর ভোটের অঙ্ক একসাথে মিশে গেছে। আর সেই গল্পের শেষে আপনি নিজেই সিদ্ধান্ত নেবেন আসলে খেলাটা কে খেলছে। মুর্শিদাবাদ জেলাটাকে বুঝতে হলে আগে মানচিত্রটা মাথায় রাখতে হবে। ভাগীরথীর পশ্চিম পার, নবাবী ইতিহাস আর বর্তমানের রাজনৈতিক বারুদ। এখানে 100 জনের মধ্যে প্রায় 72 জন সংখ্যালঘু সম্প্রদায়ের। ভোটের হিসেব যারা করেন তারা জানেন এই সংখ্যাটা পশ্চিমবঙ্গের ক্ষমতার অঙ্কে কতটা ভারী। গত কয়েক বছরে বিজেপি রাজ্যের বিভিন্ন জেলায় তাদের জমি শক্ত করেছে, কিন্তু মুর্শিদাবাদে এসে বারবার ধাক্কা খেয়েছে। লোকসভা হোক বা বিধানসভা, ফলাফল প্রায় একই। এই জেলায় তৃণমূলের সংগঠন শুধু পতাকা নয়, মানুষের ঘরে ঘরে ঢুকে গেছে। আর এই সংগঠনের একটা বড় স্তম্ভের নাম হুমায়ুন কবির, নওদার বিধায়ক। ঘটনার শুরুটা সাম্প্রতিক নির্বাচনের ঠিক পরপর। রেজিনগরের কাশীপুরে একটা জনসভা, মঞ্চে দাঁড়িয়ে হুমায়ুন কবির তিনি যা বললেন তার সারমর্মটা এরকম: ভোট শেষ, রায় এসে গেছে। কিন্তু এলাকার কিছু মানুষ অভিযোগ করছেন বিজেপির স্থানীয় কিছু কর্মী নাকি হারের পরেও সাধারণ মানুষকে চাপ দিচ্ছেন, ভয় দেখাচ্ছেন। বিশেষ করে যারা তৃণমূলকে ভোট দিয়েছেন তাদের টার্গেট করা হচ্ছে বলে অভিযোগ। একজন জনপ্রতিনিধি হিসেবে তিনি চুপ থাকতে পারেন না। তিনি বললেন, প্রয়োজন হলে লাখো মানুষকে নিয়ে রাস্তায় নামবেন। আর সেদিন যারা জুলুম করেছে তাদের এমন জবাব দেওয়া হবে যে পতাকা ধরার লোক খুঁজে পাওয়া যাবে না। ব্যাস, এই বক্তব্যের পরে রাজনৈতিক পারদ চড়তে শুরু করলো। এখানেই গল্পের প্রথম মোচড়। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বিধানসভার অধিবেশনে দাঁড়িয়ে হুমায়ুন কবিরের বক্তব্যের একটা অংশ তুললেন। অভিযোগ উঠল, পুরো বক্তব্যের প্রেক্ষাপট, কেন বলা হয়েছে, কাদের উদ্দেশ্যে বলা হয়েছে সেটা বাদ দিয়ে শুধু কয়েকটা লাইন তুলে ধরা হয়েছে। শুভেন্দু অধিকারী সেদিন বিধানসভায় দাঁড়িয়েই বললেন এটাই ওর শেষ বক্তব্য। পাশাপাশি জানালেন ইতিমধ্যে 3টি মামলা হয়েছে এবং তিনি নিজে মুর্শিদাবাদে যাবেন। একটা প্রশ্ন এখানেই উঠে আসে, বিধানসভা যাকে আমরা আইন তৈরির জায়গা বলি, সেখানে দাঁড়িয়ে একজন নির্বাচিত প্রতিনিধিকে এভাবে প্রকাশ্যে হুমকি দেওয়া যায়? এটা কি রাজনৈতিক ভাষা নাকি চাপ তৈরির কৌশল? দর্শক হিসেবে আপনি কি ভাবছেন? এবার একটু পেছনে তাকানো যাক। হুমায়ুন কবিরের বিরুদ্ধে এটাই প্রথম মামলা নয়। তার রাজনৈতিক জীবনে একাধিকবার তার বিরুদ্ধে মামলা হয়েছে, কিন্তু লক্ষ্য করার বিষয় হলো আজ পর্যন্ত কোনো আদালতে তার বিরুদ্ধে সাম্প্রদায়িক দাঙ্গা বা হিংসায় উস্কানি দেওয়ার অভিযোগ প্রমাণিত হয়নি। বেশিরভাগ মামলাই হয় খারিজ হয়েছে, নয়তো তিনি আইনি প্রক্রিয়ায় মুক্তি পেয়েছেন। তাহলে এখন হঠাৎ করে তাকে বিভাজনের রাজনীতিক হিসেবে তুলে ধরার চেষ্টা কেন? উত্তরটা লুকিয়ে আছে 2026 সালের বিধানসভা নির্বাচনের রোড ম্যাপে। বিজেপির কাছে মুর্শিদাবাদ এখনো অধরা। আর যতদিন হুমায়ুন কবিরের মতো জনভিত্তি থাকার নেতা সক্রিয় থাকবেন, ততদিন সেই জমি দখল করা কঠিন। ফলে কৌশলটা পাল্টেছে। ভোটের মাঠে না পারলে আইনি মামলা, মিডিয়ার ন্যারেটিভ আর রাজনৈতিক চাপ, এই 3 অস্ত্রে কোণঠাসা করার চেষ্টা চলছে বলে তার অনুগামীরা মনে করছেন। এখানে আরেকটা প্রশ্ন উঠে আসে, যেটা হুমায়ুন কবির নিজেও তুলেছেন। তিনি বলেছেন, উত্তরপ্রদেশ বা অন্যান্য রাজ্যে বিজেপির শীর্ষ নেতারা যখন প্রকাশ্য মঞ্চ থেকে সংখ্যালঘুদের নিয়ে কড়া মন্তব্য করেন, তখন কেন বিধানসভায় দাঁড়িয়ে শেষ বক্তব্য জাতীয় হুঙ্কার শোনা যায় না? গুজরাটের পুরনো ঘটনার প্রসঙ্গও অনেকে টানছেন। অর্থাৎ বক্তব্যের প্রতিবাদের ধরন কেন রাজ্য আর দলভেদে পাল্টে যায়? এটা কি নীতির প্রশ্ন নাকি স্রেফ রাজনৈতিক সুবিধা? এই দ্বিচারিতা সাধারণ মানুষ ধরে ফেলছে কিনা সেটাই এখন বড় প্রশ্ন। মুর্শিদাবাদের মাটির মানুষ কিন্তু রাজনীতির এই হিসেবটা ভালোই বোঝে। গল্পে এবার ঢুকলো তৃতীয় পক্ষ, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের নেতা নওশাদ সিদ্দিকী। তিনি হুমায়ুন কবিরের বক্তব্যের সমালোচনা করে বলেছেন, ধর্মীয় পরিচয়কে ব্যবহার করে রাজনীতি করা কোনো পক্ষেরই উচিত নয়। তার যুক্তি, যোগী আদিত্যনাথ হিন্দুত্বের নামে রাজনীতি করলে যদি ভুল হয় তাহলে একই মাপকাঠি সবার জন্য প্রযোজ্য হওয়া উচিত। শুনতে যুক্তিটা সোজা, কিন্তু এখানেই অনেকটা মৌলিক পার্থক্য টানছেন। তাদের বক্তব্য, একদিকে রাষ্ট্র ক্ষমতা হাতে নিয়ে বিভাজনের কথা বলা, আর অন্যদিকে নিজের এলাকায় রাজনৈতিক নিপীড়নের অভিযোগ তুলে মানুষকে সংগঠিত হতে বলা। এই দুটো কি এক? একটা যদি আগ্রাসন হয়, অন্যটা কি প্রতিরোধ? এই প্রশ্নের উত্তরই আসলে ঠিক করে দেবে আপনি ঘটনাটাকে কোন চোখে দেখবেন। হুমায়ুন কবির আরো এক ধাপে গিয়ে অভিযোগ করেছেন, তার দাবি পুলিশের একাংশ এবং বিরোধী রাজনৈতিক শক্তি মিলে তাকে ফাঁসানোর চক্রান্ত চলছে। যদি এই অভিযোগের সত্যতা থাকে, তাহলে বিষয়টা আর শুধু নওদা বা মুর্শিদাবাদে আটকে থাকে না। এটা সরাসরি গণতান্ত্রিক ব্যবস্থার উপর প্রশ্ন তোলে, কারণ একজন নির্বাচিত প্রতিনিধিকে যদি প্রশাসনিক আর রাজনৈতিক চাপ দিয়ে চুপ করানোর চেষ্টা হয়, তাহলে ভোটের মূল্যটা কোথায় দাঁড়ায়? আবার উল্টো দিকে বিজেপির দাবি আইনের পথে চলবে। হুমায়ুন কবির উস্কানিমূলক কথা বলেছেন, তাই মামলা হয়েছে। দুটো ন্যারেটিভ একেবারে মুখোমুখি দাঁড়িয়ে। এবার আসা যাক মাটির কথায়।
কলকাতার এসি ঘরে বসে বিশ্লেষণ করা সহজ, কিন্তু মুর্শিদাবাদের গ্রামে গেলে ছবিটা অন্যরকম। স্থানীয় তৃণমূল কর্মীদের বক্তব্য, ভোটের পর বিজেপির কিছু নেতা সত্যি এলাকায় দাপট দেখানোর চেষ্টা করেছিলেন। মানুষ ভয় পেয়েছিল, সেই প্রেক্ষিতেই হুমায়ুন কবিরের বক্তব্য। তাদের মতে এটা ছিল পাল্টা মনোবল বাড়ানোর চেষ্টা। ফলে আইনি মামলা বা বিধানসভার হুমকিতে তার জনভিত্তি নড়বে না, কারণ এই ভিত্তি একদিনে তৈরি হয়নি। বছরের পর বছর মানুষের সুখ দুঃখের সাথী হয়ে তিনি এই জায়গায় পৌঁছেছেন। রাজনীতিতে একটা কথা আছে, যাকে মানুষ নিজের লোক ভাবে তাকে সরানো কঠিন। মুর্শিদাবাদে হুমায়ুন কবির এখন সেই জায়গায় আছেন কিনা সেটা 2026 সালের ভোটই বলে দেবে। এই পুরো ঘটনাকে যদি শুধু একজন বিধায়কের বিতর্ক হিসেবে দেখি তাহলে বড় ছবিটা মিস করব। আসলে এটা পশ্চিমবঙ্গের আগামী রাজনীতির ট্রেলার। বিজেপি বুঝে গেছে শুধু ধর্মীয় মেরুকরণ দিয়ে বাংলার মাটিতে শেষ পর্যন্ত জেতা যাবে না। মানুষ এখন উন্নয়ন, স্থানীয় নেতৃত্ব আর সাহসের রাজনীতি দেখতে চাইছে। মুর্শিদাবাদে সেই সাহসের মুখ হয়ে উঠেছেন হুমায়ুন কবির। তাকে সরাতে পারলে জেলার 72% ভোট ব্যাংক ফাটল ধরানো সম্ভব। তাই এখন থেকেই মামলা, মিডিয়া ট্রায়াল আর দিল্লি থেকে নেতা পাঠানোর খেলা শুরু হয়ে গেছে। এটা একটা দীর্ঘমেয়াদী যুদ্ধের প্রথম ধাপ। এখানেই একটা ইন্টারেস্টিং প্যাটার্ন চোখে পড়ে। ভারতের রাজনীতিতে দেখা গেছে, যখনই কোনো আঞ্চলিক শক্তিশালী নেতাকে কেন্দ্রীয় বা রাজ্য বিরোধী দল টার্গেট করে তখন তার জনপ্রিয়তা আরো বাড়ে। কারণ মানুষ ভাবে আমাদের লোকটাকে বাইরে থেকে সে চাপ দিচ্ছে। এই সিম্পেথি ফ্যাক্টর ভোটের বাক্সে বড় প্রভাব ফেলে। হুমায়ুন কবিরের ক্ষেত্রেও কি সেই ইতিহাস পুনরাবৃত্তি হতে চলেছে, নাকি আইনি জটিলতায় তিনি সত্যিই কোণঠাসা হবেন? উত্তরটা সময়ের গর্ভে, কিন্তু ইঙ্গিতগুলো এখনো স্পষ্ট। সোশ্যাল মিডিয়ায় দুটো স্রোত একসাথে বইছে। একদল বলছে একজন বিধায়ক এভাবে হুমকির ভাষায় কথা বলতে পারেন না, এটা গণতন্ত্রের জন্য খারাপ। আরেক দল পাল্টা ভিডিও শেয়ার করছে, যেখানে দেখা যাচ্ছে নির্বাচনের পর গ্রামে গ্রামে কি পরিস্থিতি তৈরি হয়েছিল। সাধারণ মানুষের কমেন্টে উঠে আসছে ক্ষোভ, ভয় আর প্রশ্ন। কেউ লিখছেন আমরা শান্তিতে থাকতে চাই, রাজনীতি যেন বাড়িতে না ঢোকে। আবার কেউ লিখছেন নেতা যদি পাশে না দাঁড়ায় তাহলে কাকে বলবো। এই ইম্প্যাক্টটাই সবচেয়ে বড়, কারণ দিনের শেষে ভোটটা ইভিএম এ পড়ে, আর ইভিএম এ বোতাম টেপে এই সাধারণ মানুষই। তাহলে বিজেপি কেন এত মরিয়া? তিনটে কারণ সামনে আসছে। এক, মুর্শিদাবাদের ডেমোগ্রাফি। দুই, হুমায়ুন কবিরের সাংগঠনিক দক্ষতা, তিনি বুথ স্তর পর্যন্ত কর্মীদের নাম ধরে চেনেন। তিন, 2026-এর আগে তৃণমূলের একটা শক্ত ঘাঁটি ভাঙতে পারলে রাজ্য জুড়ে মনস্তাত্ত্বিক অ্যাডভান্টেজ পাওয়া যাবে। আর হুমায়ুন কবির কেন এত আক্রমণাত্মক? কারণ তিনি জানেন একবার পিছিয়ে গেলে তার অনুগামীদের মনোবল ভেঙে যাবে। মুর্শিদাবাদের মতো জেলায় মনোবলই শেষ কথা। তাই তিনি আইনি লড়াইয়ের পাশাপাশি রাজনৈতিক লড়াইটাও মাঠে নেমে করতে চাইছেন। পুরো ঘটনা ঘেটে একটা জিনিস পরিষ্কার, এটা শুধু কে কি বলল তার লড়াই নয়, এটা দখলেরই লড়াই, জমির, মনের আর ভবিষ্যতের। শুভেন্দু অধিকারীর শেষ বক্তব্য, এই মন্তব্য গণতন্ত্রের লাইন ক্রস করেছে কিনা সেটা সংবিধান বিশেষজ্ঞরা বলবেন, কিন্তু রাজনীতির মাঠে এই লাইন রোজই নতুন করে টানা হয়, মোছাও হয়। হুমায়ুন কবিরের বক্তব্য উস্কানিমূলক ছিল নাকি প্রতিরোধের ডাক ছিল সেটা বিচার করবে আদালত, কিন্তু তার আগে বিচারটা করবে জনগণ। এখন প্রশ্নটা আপনার কাছে, একজন জনপ্রতিনিধি যখন বলেন পতাকা ধরার লোক থাকবে না, সেটা কি সেফ কথার কথা নাকি গণতন্ত্রের জন্য বিপদ সংকেত? আবার বিধানসভায় দাঁড়িয়ে এটাই শেষ বক্তব্য বলাটা কি আইনের শাসন নাকি ক্ষমতার দম্ভ? আপনি কোন পক্ষে? আপনি কি মনে করেন মুর্শিদাবাদের মানুষ বাইরের চাপে নিজেদের নেতা বদলাবে, নাকি চাপ যত বাড়বে সমর্থন তত জোরালো হবে? কমেন্টে আপনার মতামত জানান, কারণ এই গল্পের শেষ লাইনটা এখনো লেখা হয়নি। সেটা লিখবেন আপনি, আপনার ভোট, আপনার আওয়াজ। আর আমরা ফিরে আসবো পরের কোনো অজানা অধ্যায় নিয়ে, যেখানে সত্য আর রাজনীতির মুখোশ আবার মুখোমুখি দাঁড়াবে। ততক্ষণ পর্যন্ত চোখ রাখুন, প্রশ্ন করুন, কারণ গণতন্ত্রে চুপ থাকাটাই সবচেয়ে বড় অপরাধ।